আজকে আমরা শুরু করব পেজেন্ট মুভমেন্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া। এইখানে এই মুভমেন্টের মানে হচ্ছে যে শ্রমিক শ্রেণী, চাষি শ্রেণী, যারা কাল্টিভেটার্স, যারা ফার্মার্স বা পেজেন্টস, তারা কেড়ে কিভাবে এবং কি কি বিদ্রোহ করছে, এটা আমরা পুরো এই চ্যাপ্টারটাতে দেখো। এটা একটু লম্বা হইব, কয়েকটা ক্লাস লাগবো আশা করি, বাট এটা থেকে কোয়েশ্চেন আয়, সো আমরা কিছু স্কিপ করতাম না, আমরা সবকিছু ডিটেলসে পড়ব। প্রথমে আমরা দেখালাই কজেস। আমরা সবাই জানি চাষিরা বা কৃষক সম্প্রদায় বা পেজেন্ট যে কমিউনিটিটা আছে, এটা খুব সহিষ্ণু, তারা খুব রেজিলিয়েন্ট, তারা এত সহজে রাইগা জায়গা না বা এত সহজে তারা প্রোটেস্ট করে না। কিন্তু কি এরকম ঘটনা হয়েছে, কি কি মূল কারণ আছে যেটা কিউমুলেট হইয়া যেটা পুঞ্জীভূত হইয়া ধীরে ধীরে একটা বিদ্রোহের বিদ্রোহের আকৃতি ধারণ করছে। নেক্সট আমরা দেখুন ফেজেস। এই প্রেজেন্ট মুভমেন্টে ব্রডলি দুইটা ফেজে আমরা ডিভাইড করতে পারি। কি কি ফেজে? একটা হয়েছে বিফোর 1857, বিফোর 1857 মানে সিপাহী বিদ্রোহের আগে বা রিভোল্ট অফ 1857 এর এক ধরনের আসলো প্রেজেন্ট মুভমেন্ট। এরপরে হয়েছে আফটার আফটার 1857, এরপরে সিপাহী বিদ্রোহ বা রিভোল্ট অফ 1857 এর পরে এক স্টেজ আয় বা পরে এক ফেজ আয় প্রেজেন্ট মুভমেন্ট। ওইটা আমরা এই ক্লাসে দেখব। নেক্সট আমরা কি দেখুন, আপরাইজিং। কি কি বিদ্রোহ হয়েছে, অনেক বিখ্যাত বিখ্যাত বিদ্রোহ বা রিভোল্ট হয়েছে পেজেন্টরার আন্ডারে বা পেজেন্টরার রিলেটেড, ওইটিও আমরা দেখুন। এরপরে দেখুন ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগল। কিভাবে এই পেজেন্টরার মুভমেন্ট, তারা তো মেনলি মুভমেন্টটা কেড়ে করতো, এই বিদ্রোহটা কেড়ে করতো জাস্ট বিকজ তারার ট্যাক্স রিলেটেড ইস্যুতে, তারা কর রিলেটেড সমস্যাতেই তারা মেইনলি মুভমেন্ট করতো। ওই বিদ্রোহটা কর রিলেটেড বা আমার জমিতে কতটুকু ট্যাক্স তারা আদায় করতেছে, খাজনা যারা কয় খাজনা আদায় করতেছে, ওই রিভোল্ট থেকে কি কইরা তারা ন্যাশনাল স্ট্রাগলে পার্টিসিপেট করছে, স্বাধীনতা সংগ্রামে, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে কিভাবে তারা সামিল হয়েছে বা কিভাবে তারা পার্টিসিপেট করছে, ওইখান থেকে কেমনে আইছে, ওইটাও আমরা দেখুন। এরপরে কিছু আমরা পিওয়াইকিউ অ্যানালাইসিস করি। এই চ্যাপ্টার থেকে এসএসসি তে অনেক কোশ্চেন আয় আইয়া থাক, এখন অব্দি আইসে এবং আইতে থাকে। এভরি ইয়ার কিছু না কিছু কোশ্চেন আয়ে, টিপিএসসি তেও কোশ্চেন আইসে এবং আইয়ে। ইভেন টিপিএসসি তে দেখা গেছে ডাইরেক্ট ডাইরেক্ট কোশ্চেন আইয়ে, ব্রড কোশ্চেন 10 মার্কের না 5 মার্কের, এটা আমার একটু খেয়াল নাই, একদম ডাইরেক্ট কোশ্চেন আছে, আমি দেখাবো পিওয়াইকিউ যখন আমরা অ্যানালাইসিস করব সবটা আমরা দেখব। তো শুরু করি আমরা প্রেজেন্ট মুভমেন্ট। প্রথমে আমরা জানি যে কলোনিয়াল রুলের আন্ডারে, ব্রিটিশ শাসনের আন্ডারে এগ্রারিয়ান সিচুয়েশন কেমন আসলো, কৃষি ব্যবস্থা কেমন আসলো। প্রথমে হয়েছে লেট 19th সেঞ্চুরিতে, মেইনলি 1800 শতকের শেষের দিকে খুব এগ্রেসিভ মার্কেন্টালিস্ট ইকোনমিক পলিসিস দেখা গেছে। কৃষিকার্য বা এগ্রিকালচারের খুব বেশি কমার্শিয়ালাইজেশন হয়েছে, বাণিজ্যিকীকরণ হয়ে গেছে। যে ল্যান্ডার থেকে, যে এরিয়ার থেকে, জায়গার থেকে আমরা খাদ্যশস্য উৎপাদন করতাম, ওইটারে একটা মার্কেটেবল কমোডিটি হিসাবে ট্রিট করা শুরু হয়ে গেছে, একটা বাণিজ্যিক পণ্য হিসাবে ওইটারে আমরা ট্রিট করি। এখানে ল্যান্ডটা শিফট হয়েছে একটা মার্কেটেবল কমোডিটিতে। নেক্সট হচ্ছে কিটা ক্যাশ ক্রপস। ক্যাশ ক্রপস কেমন, যেমন ইন্ডিগো, এরপরে ওপিয়াম, আফিম যারা কয়, এরপরে আর কিটা আছে, কটন আছে, হ্যাঁ কটন আছে, তুলা, নীল, ওপিয়াম, আফিম, এটিরে কওয়া হয় ক্যাশ ক্রপস। ওইকে রিপ্লেস করছে কিতাতে ফুড ক্রপসে, যে এরিয়াতে আগে দানা শস্য, ধরো ধান, গম, জোয়ার, বাজরা, এটি ফলন করা হইতো, ফসল করা হইতো, ওই সেম এরিয়াতে এখন ব্রিটিশাররা কইতাছে যে না, তোমরা এখন এখানে ক্যাশ ক্রপস উৎপাদন করবা। কেরে? সাপোজ সেম এরিয়াতে যদি তুমি উইট উইট বা রাইস বা ধরো জোয়ার, বাজরা, মিলেট, ঠিক আছে, ইডি যদি তুমি ফলন করো, ধরো তুমি এখান থেকে পাইছো 100 টাকা, সেম এরিয়াতে তুমি যদি ইন্ডিগো বা ওপিএম বা কটনীয় করো, তুমি ধরো এখান থেকে 150 টাকা পাইতেছো। তারার লেগে তো এটা লাভ, তো তারা কেড়ে দেখতো আমরা খাদ্যশস্য আছে কিনা, আমরা ফুড ক্রপস আছে কিনা, তারা এটা দেখার বিষয় না, তারা হচ্ছে যদ্দুরা
আমরা পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা কিভাবে রেভিনিউ কালেক্ট করতে পারি ওই এরিয়া থেকে। তখন কি হয়েছে, এই এই ক্যাশ ক্রপস যখন ফুড ক্রপে রিপ্লেস করছে তখন পেজেন্টরা ভালনারেবল টু গ্লোবাল মার্কেট ফ্লাকচুয়েশন। এটার মানে হয়েছে, ধরো একটা পেজেন্ট বা একটা কৃষক এখন জানে সে মার্কেটে কটন বা তুলার মানে চাহিদা বা ডিমান্ড খুব বেশি। তো ধরো হে এই এরিয়াতে খালি তুলার ফসল উগাইছে, ঠিক আছে, তুলার ফসল চাষ করছে, বাট হঠাৎ করে দেখা গেছে মার্কেটটা ক্র্যাশ করছে কটনের। তখন এই যে তুলাটার যে বাজারজাত মূল্য ধরো সে 200 পাইব আশা করছিল, সেটা এখন পাইতাছে সে 100। তো এইখানে তারা এই যে ফ্লাকচুয়েশন, মার্কেটটার যে ফ্লাকচুয়েশনে তারা খুব বাজেভাবে এফেক্ট হয়েছে। নেক্সট হয়েছে লোকাল ফুড সিকিউরিটি। যে এরিয়াতে তারা দানা শস্য, খাদ্যশস্য, ফুড ক্রপস গ্রো করতো, ওইখানে যেহেতু তারা এখন ক্যাশ ক্রপস গ্রো করে, তো লোকাল এরিয়াতে যদ্দুরা মানে আনাজ বা ধান গমের দরকার পড়বো ওদ্দুরা তাদের কাছে নাই। তো পার পার ক্যাপিটা মানে মাথা পিছু যে খাদ্য এটা তারা কম পাইতেছে। নেক্সট দেখা গেছে ডিসরাপশন অফ ট্রেডিশনাল রিলেশনে ডিসরাপশন। মানে কি, এই যে চাষি সম্প্রদায় বা পেজেন্ট, এটা কি আগে আসলো না? অবভিয়াসলি আসলো। আজকে দিয়ে খালি একজন জয়েন করছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু করি আবার। তো ট্রেডিশনাল রিলেশনশিপ মানে যে সোশ্যাল ফ্যাব্রিক অফ রুরাল ইন্ডিয়া, এটা কি আসলো, যে এর আগেও ব্রিটিশরা অনেক আগেও তো চাষি আসলো, ঠিক আছে, আসলো, পেজেন্টরা আসলো, কিন্তু তারা অবস্থা এত দুর্বিষহ আসতো না, এত মানে এক্সপ্লয়টেটিভ স্টেটে তারা আসতো না। ধরো একটা চাষি বা পেজেন্ট এই একটা ল্যান্ডে সে কাল্টিভেট করতেছে, তার ফসল ফলাইতেছে, ওই এরিয়াতে ওই ল্যান্ডটা হইতে গেলে তার নিজের আসলো, বংশ পরম্পরায় ওই ল্যান্ডে তার নিজের ভাইবা, তার ছেলে, তার ছেলের ছেলে ওইখানে চাষ করতো। ওইটার থেকে যে ফসল বা যে মানে জিনিস যাই তারা ফলাইতো, যে টাকাটা পাইতো ওইটার 1/3 দিত কারে, কিংরে বা রাজারে বা মুঘল এম্পায়ারের যারা আছে তারারে দেওয়া হতো। এর বদলে রাজা কি করতো, ওই এরিয়াটারে সুরক্ষিত রাখতো, ওইখানে মিলিটারি প্রোভাইড করে ওই এরিয়াটারে, যেমন ডাকাইত হইলো অনেক ধরনের ব্যবস্থা থেকে তারা এটারে সুরক্ষা করে রাখতো, একটা প্রোটেকশন প্রোভাইড করতো। এরপরে কি করতো, কোনো একটা খরা দুর্ভিক্ষ কোনো একটা সমস্যা হইলে, যেমন এই এরিয়ার ফসল এবার হইছেই না, ওই সময় কিছু রিলিফ কিং তারারে প্রোভাইড করতো। এই যে একটা প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আসলো আগের, ওইটা এখন আর নাই। ব্রিটিশাররা এই যে জিনিসটা, যেমন তোমারেও আমি কিছু দো আমিও তোমারে কিছু দিতেছি, এরকম তারা কোনো কিছু ধারণা নয়, তারা হয়েছে একটা ল্যান্ড থেকে, একটা জমির থেকে আমরার উদ্দেশ্য হয়েছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল রেভিনিউ কালেক্ট করা, আর কিছু না, ঠিক আছে। তো এই ব্রিটিশ রুলের আন্ডারে, কলোনিয়াল রুলের আন্ডারে এই যে প্যাট্রন ক্লায়েন্ট যে একটা রিলেশনশিপ আসতো আগে, ওইটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে গা। এরপরে কি হয়েছে, মানে সবকিছু পিওরলি কমার্শিয়াল এক্সপ্লয়টেটিভ অ্যারেঞ্জমেন্টে কনভার্ট হয়ে গেছে। নেক্সট আমরা দেখুন ডিফরেস্টেশন এন্ড গ্রোথ অফ ক্যাশ ক্রপ। কি করা হয়েছে, ধরো এদুরা ল্যান্ডে, এদুরা আছে একর বা এদুরা বিঘা জমি আছে, চিকিৎসা করতেছে না আমরা আরো একটু ইন্ডিগো লাগবো, আর একটু ওপিয়াম লাগবো, আরো একটু কটন লাগবো, এখানে যে বন আছে এই বনটারে পরিষ্কার করে ডিফরেস্টেশন করে তুমি আরো ল্যান্ডটারে বাড়াও, জমিটারে বাড়াও, এবং পুরো এরিয়াতে তুমি হয় ইন্ডিগো, ওপিয়াম বা কটন এসবের চাষ করো বা কাল্টিভেট করো। তখন কি হয়েছে, এটার একটা ইনডাইরেক্ট এফেক্ট পড়ছে কার উপরে, দ্য ট্রাইবাল কমিউনিটি। ট্রাইবাল কমিউনিটিরা কেটা আসলো, তারা মেইনলি যে ট্রেডিশনাল ওয়েতে তারা চাষবাস এতটা করতো না, তারা মেইনলি কি করতো, ফোরেজিং ফোরেজিং করতো। মানে তারা জঙ্গলে যাইতো, জঙ্গলে গিয়া জঙ্গলের লাকড়ি, জঙ্গলের ফল, মধু এসব কালেক্ট করতো, ওইটা খাইতো, ওইটা দিয়া চলতো। যখন জঙ্গল ধ্বংস হয়েছে এই ক্যাশ ক্রপস বাড়ানোর চক্করে, তারাও একটা ইনডাইরেক্টলি এফেক্ট হয়েছে, ঠিক আছে, এটুকু ক্লিয়ার নেই সবাই? ওকে, তারও এটা একটা ক্লিয়ার হয়েছে। এরপরে র্যাপিড ইনক্রিজ হয়েছে এই ইন্ডিগো, ওপিয়াম আর কটন কাল্টিভেশন। কিন্তু এইসব কাল্টিভেশন কিটা হয়, যেমন স্পেসিফিকলি আমি যদি ইন্ডিগোর কথা বলি বা নীল চাষ, এই যে ফসলটা বা এই যে ক্রপটা, এটা কি করে, এটার যে রুটস আছে, রুটস বা গুড়া, রুটসটি অনেক ডেপথে যায়, প্লাস এটা পুরা মানে পুরা এরিয়ার যে প্রোডাক্টিভিটি বা জমির উর্বরতা, এইটারে পুরাটা নষ্ট করে দেয়।
এরপরে কি হয়, ওই সেম এরিয়াতে সেম জায়গাতে তারা আর ধান শস্য গম এরিয়ার উগাইতে পারে না বা কাল্টিভেট করতে। তো নেক্সট দেখি আমরা এই যে প্রেজেন্ট মুভমেন্ট হচ্ছে এটির কিছু রুট কজেস, ঠিক আছে, এটির কিছু কারণ আমরা দেখি। প্রথম হচ্ছে স্ট্যাগনেশন অফ এগ্রিকালচার। যখন ল্যান্ডের প্রোডাক্টিভিটি বা মানে উর্বরতা বা উৎপাদনশীলতা কমে, তখন কি হয়, পার ক্যাপিটা যে ফুড অ্যাভেলেবিলিটি ওইটাও কমে, ঠিক আছে। ধরো এই ল্যান্ডের থেকে আমরা আগে 100 জনরে খাওয়াইতে পারতাম, 100 জনের লেগা 100 কেজি মানে ধান বা গম উৎপাদন করতো। এখন কি হয়েছে, জমির যেহেতু প্রোডাক্টিভিটি বা উর্বরতা কমা গেছে গা, এখন সে ওই জমিটা 70 কেজি ধান উগাইতেছে। তখন কি তো মাথা পিছু যার আগে 100 মানে 1 কেজি পার পার্সন লাগতো, এখন এটা কমা গেছে গা। এটা একটা কারণ আছে এরে তারা বিদ্রোহ করতে বা রিভোল্ট করতে বাধ্য হয়েছে। নেক্সট হচ্ছে রুইন অফ হ্যান্ডিক্রাফট, মানে হস্তশিল্প। দেখো আর্টিসান যারা মানে আর্টিস্ট, তারা কিন্তু পেজেন্ট না, তারা কিন্তু কৃষক বা চাষি না। তারা কি করতো, তারা বিভিন্ন জিনিস বানাইতো, যেমন কিছু কিছু আর্ট ক্রাফট, যেমন পিয়েট্রাডোরা আছে, পট্টচিত্র আছে, মসলিন, বিদ্রিওয়ার। এটা কি পিয়েট্রাডোরা হয়েছে এক ধরনের কলা করতে গেলে একটা আর্ট ফর্ম, যেটার মধ্যে ওই যে মার্বেল পাথর, মার্বেল পাথরের মধ্যে বিভিন্ন মানে খুব দামি 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 স্টোন টিরে খুদাই কইরা কইরা আর্ট বানানো হয়। এই পিয়েট্রাডোরার খুব ভালো একটা এক্সাম্পল কই পাওয়া যায়, তাজমহল, ঠিক আছে। তাজমহল, তাজমহলে এই সাদা শ্বেত পাথরের মধ্যে যে খুদাই কইরা যে পাথর স্টোন বনে হয়েছে, ওই আর্ট ফর্মটারে কওয়া হয় পিয়েট্রাডোরা। এরপরে আছে পট্টচিত্রা, এটা উড়িষ্যার একটা আর্ট ফর্ম। মসলিন কাপড়ের একটা আর্ট ফর্ম। বিদ্রি ওয়্যার, এটা মেটাল ওয়্যারের মধ্যে কারুকার্য করার একটা আর্ট ফর্ম, যেটা বিদার থেকে আইছে। এটি সবটি আর্ট এন্ড কালচারে পড়বা, ঠিক আছে। এই রুইন অফ হ্যান্ডিক্রাফট, যখন ব্রিটিশাররা হস্তশিল্পরে রুইন করছে, মানে যারা আর্টিসান আছে, যারা আর্টিস্ট আছে, তারা জিনিস বেচতে পারতেছে না, কেউ তারা জিনিস খাইতে পারতেছে, আরে সরি, জিনিস কিনতে পারতেছে না, তখন তারা কি করবো, তারা তো পেট চালাইতে লাগবে। তখন তারা ফোর্স করা হতো যে তুমি ল্যান্ডে যাও, তুমি মানে মাটিতে গিয়া তুমি ওই এরিয়াতে গিয়া চাষবাস করো, ঠিক আছে। এটারে কওয়া হয়, তারারে ফোর্স করা হয়েছে আর্টিসানরারে, যে তারা সেই ল্যান্ডে গিয়া কাল্টিভেটর বা পেজেন্ট হয়ে যাও। এরপরে কি আইছে, এটা একটা কারণ আসলো ইয়োর প্রেজেন্ট মুভমেন্টে। নেক্সট আইছে কলোনিয়াল অ্যান্ড জুডিশিয়াল সিস্টেম। ধরো আমি জানি যে আমার সাথে একটা ইনজাস্টিস হয়েছে, যে আমার এরিয়াতে আমার জমিতে আমি যা চাই সেটা আমি ফলাইতে দিতেছে না, আমারে জোর করে ইন্ডিগো বা ওপিয়াম চাষ করাইতেছে। তখন এটার লেগে আমি কই যাবো, আইন ব্যবস্থার কাছে, আমরা জাজের কাছে যাবো, কোর্টে যাবো, বা কি কয় পুলিশের কাছে যাবো। যখন দেখা যেত কলোনিয়াল রুলের আন্ডারে যখন জুডিশিয়াল সিস্টেমের কাছে মানুষ যাইতো রেমেডি চাউনের লেগা, তারাও কি করতো, তারা ফেভার করতো কারে, ল্যান্ডলর্ড রে, মানি ল্যান্ডার রে, জমিনদাররা রে, যে না না তারা যেটা করছে এইটাই ঠিক। তো পেজেন্টরা যাইবো কই, তারা না নিজের চাষবাস করতে পারতেছে, নিজে যা চাইতেছে এটা কাল্টিভেট করতে পারতেছে, প্লাস তারা যদি রেমেডি চাওয়ার লেগা কোনো জুডিশিয়াল সিস্টেমের কাছে যায়, কোনো জুডিশিয়ারির কাছে যায়, তারাও তারারে কোনো রিলিফ দিতেছে না, কোনো কিছু হেল্প করতেছে না। তখন তারা কি করবো, বিদ্রোহ করতে বাধ্য হয়েছে। নেক্সট হয়েছে রিকারিং ফ্যামিন। এরপরে দেখবা এই টাইমটাতে মানে 19th সেঞ্চুরিতে প্রচুর মানে অনেক মানে খুব বাজে বাজে ফ্যামিন বা দুর্ভিক্ষ হয়েছে, এটির লেগা প্রায় 1/3 পপুলেশন অনেকখানে মারাই গেছে। তো এটির লেগা এটিও একটা কারণ। নেক্সট আছে সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল এক্সপ্লয়টেশন। প্রথমে হয়েছে ইনডেটনেস। ইনডেটনেস জিনিসটা কিটা, একটু এই সার্কেল একটা চাষিরে যখন হেভি ট্যাক্স পে করতে পড়বে, ধরো সে একটা কৃষক, ঠিক আছে, সে একটা কৃষক, তারে কইতাছে তুমি এখন আমারে 150 টাকা দিতে লাগবে, তার কাছে আছে 50 টাকা। কিন্তু সে জানে যদি আমি রেভিনিউটা বা এই ট্যাক্সটা এই খাজনাটা যদি আমি না দিতে পারি, তারা ফোর্সফুলি স্ট্রিক্টলি আমার থেকে এটা কালেক্ট করে নেওয়া হইব, বিভিন্ন উপায়ে তারা আমার থেকে কালেক্ট করব। তো ওইটার থেকে বাঁচতে গিয়া বেচারা কি করব, সে যাইব বড় করতে কার কাছে, মানি ল্যান্ডারের কাছে। মানি ল্যান্ডার মানে হয়েছে কেডা, মহাজন, বা ওই যে সুদখোর যে কয় বা সুদের ব্যবসা যারা করে তারারে কওয়া হয় মানি ল্যান্ডার বা সুদখোর ব্যবসায়ী যারা। তো তারা যাবে মানি ল্যান্ডারের কাছে। এই মানি ল্যান্ডার বা মহাজনরা কি করব, তারারে এই পেজেন্টরে
উচ্চ দামে মানে হাই ইন্টারেস্ট রেটে তারারে এই মানিটা দিব। তো এত বেশি ডেট বা এত বেশি তার উপর ঋণ হয়ে জায়গা, এই পেজেন্টের উপর ঋণ হয়ে জায়গা যে সে আর এটা রিপে করতে পারে না। এই লস অফ রিপেমেন্ট থেকে কি হয়, তার ল্যান্ডটা, যে ল্যান্ডের লিগে সে এত টাকা খরচা মানে এত টাকা ঋণ নিছে এত কিছু করছে, ওইটাই হেড থেকে নিয়ে নেওয়া হয়, সিজ করে নেওয়া হয়। ঠিক আছে, এরপরে কি করা হয়, এটারে অকশন করে দেওয়া হয়, নিলামি। এই দুটা ক্লিয়ার নেই সবাই? এটা হচ্ছে প্রথম মানে প্রথম কারণ। নেক্সট কারণ হচ্ছে হাই ইন্টারেস্ট রেট, যেটা আমি এখন কইলাম। মানি ল্যান্ডাররা কি করতো, এক্সপ্লয়েট করতো, শোষণ করতো কিভাবে, হাই ইন্টারেস্ট রেটে তারা দিয়া মানে বড় করা দেয়, সুদের হার এত বেশি আসলো যে তারা এটা রিপে করতে পারতো না। এরপরে লস অফ ল্যান্ড রাইটস, যখন সেই এরিয়ার কাল্টিভেটররা কি করছে মানে রিপে করতে পারছে না, তারা নিজের জমিতেই কি হয়ে গেছে গা, টেনেন্টস বা ভাড়াটে চাষি যারা করে, শেয়ার ক্রপার ভাগ চাষি বা ল্যান্ডলেস লেবারার্স মানে জমিহীন যে কৃষকরা আছে সেটাতে পরিণত হয়ে যায়। যে জমিটা তার নিজের আসতো, বংশ পরম্পরায় যে জমিতে সে চাষবাস করতো, ওইটার উপরে থেকে তার সব অধিকার সরে গেছে। এইসব কারণেও মেইনলি এই যে প্রেজেন্ট রিভোল্ট এটি শুরু হয়েছে। নেক্সট আমরা দেখুন কিছু ল্যান্ড রেভিনিউ সিস্টেম আছে ওইটির ব্যাপারে। প্রথমে দেখি ব্রিটিশরা আগে ল্যান্ড রেভিনিউ সিস্টেম কার আসলো, মুঘল এম্পায়ার আসলো। ওই সময় কি হতো, এই যে রাজা বা মুঘল এম্পায়ার কি করতো, তার আন্ডারে যদ্দুরা এরিয়া বা যদ্দুরা ল্যান্ড থাকতো ওইটিরে কিছু প্রভিন্সেস, ঠিক আছে, প্রভিন্সেস বা যেটারে কয়া হয় সুবা, নাম শিওর শুনছ, সুবা, সুবাদার এরকম। তো কিছু প্রভিন্সেসে সেইটারে ভাগ করে রাখতো। ইচ প্রভিন্সে একটা দিওয়ান করে থাকতো, যে যার হোল ওয়ার্ক বা যার হোল পারপাস কিটা হয়েছে সেটা হয়েছে রেভিনিউ কালেকশন, কর আদায় করা। এরা কিন্তু দিওয়ানরা কিন্তু জমিদার না, ঠিক আছে, দিওয়ান কিন্তু জমিদার না, তারা কোনো পলিটিক্যাল হেডও না, তারা হয়েছে কিটা, তারা হয়েছে বলতে গেলে মানে রেভিনিউ ইন্সপেক্টর টাইপ, ঠিক আছে, বা রেভিনিউ অফিসিয়াল টাইপ। তো প্রত্যেকটা প্রভিন্স বা সুবার মধ্যে একজন একজন দিওয়ান থাকে। ওই দিওয়ানরার কাজ হয়েছে ওই এরিয়ার যে কর বা খাজনা বা ট্যাক্স আছে ওইটা কালেক্ট করে ডাইরেক্ট মুঘল এম্পায়ারে বা রাজারে ফেরত দেওয়া। ঠিক আছে, সুবাদার, আর এটা মানে সাইড নোট, সুবাদার আর দিওয়ান তারা কিন্তু বোথ কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, সুবাদার হচ্ছে ওই এরিয়ার গভর্নর মানে ওই প্রভিন্সের রাজা টাইপ, ছোট রাজা টাইপ। আর দিওয়ান হচ্ছে সে শুধু রেভিনিউ নেওয়ার কথা কয়, সে আর কোনো পলিটিক্যালি সে ইনভলভ থাকে না। এরপরে আইসে মুঘল এম্পায়ারে এই যে দিওয়ানরা যে ট্যাক্স কালেক্ট কইরা মুঘল এম্পায়ারে বা রাজারে দিত, তারা কিন্তু ডাইরেক্ট প্রভিন্সেস থেকে তারা কালেক্ট করতো না। তারা কি করতো, প্রো জমিনদার্স তারা এই টাকাটা কালেক্ট করতো। এরপরে এই টাকাটা তারা মুঘল এম্পায়ারের কাছে দিত। ধরো এই একটা প্রভিন্সেস থেকে 100 টাকা তারা রেভিনিউ বা ট্যাক্স বা খাজনা আদায় করছে, ওইখানে জমিনদাররা ধরো রাখা দিছে 10 টাকা, এরপরে বাকি 90 টাকা পাঠাই দিছে দিওয়ানের কাছে। দিওয়ান কি করছে, এটার থেকে সে 40 টাকা রাখা বাদ বাকি 50 টাকা সে রাজারে দিয়া দিছে। এমন ভাবে এই সিস্টেমটা কাজ করতো। এ দুটা ক্লিয়ার নেই সবাই? এরপরে কি হয়েছে, এরপরে আছে ব্যাটেল অফ বাক্সার। ব্যাটেল অফ বাক্সার, আর এর আগে আসলো ব্যাটেল অফ প্লাসি, যেটা পলাশির যুদ্ধ 1757। এই দুইটা যুদ্ধের পরে মেইনলি ব্যাটেল অফ বাক্সারের পরে ঠিক আছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গেছে গা এই বেঙ্গল, বিহার আর উড়িষ্যার দিওয়ানি রাইট বা রেভিনিউ রাইটসটা। তারা যেহেতু, আচ্ছা ব্যাটেল অফ বাক্সার কেউ জানো এটা? এনিওয়ান? ব্যাটেল অফ বাক্সারে কি হয়েছে, 3জন রাজা মেইনলি কে কে আসলো, মীর কাসিম আর কে, সুজাউদ্দৌলা, নট সিরাজ, সুজাউদ্দৌলা আর আছে আর কে, আরেকজন শাহ আলম, ভেরি গুড, শাহ আলম। শাহ আলম এই 3জন মিল্লা
ইস্ট ইন্ডিয়া কোম্পানির খেলাফে একটা ব্যাটেল করছে, ওইটাতে খুব ইজিলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হারাই দিছে। এরপরে কি হয়েছে, ডাইরেক্টলি তারা ওই প্রভিন্সেসের এই তিনটা, এটা একটু লেখা রাখে, এই তিনটা প্রভিন্সেসের যে রেভিনিউ রাইটস বা কর আদায় করার যে অধিকারটা, এটা প্রথমবার ব্রিটিশরার কাছে গেছে। এটা প্রথমবার গেছে ব্রিটিশরার কাছে। এর আগে ব্রিটিশরা কোনো সময় নিজের থেকে কোনো এরিয়ার কর বা ট্যাক্স আদায় করতে পারত না। এই ব্যাটল অফ বক্সারের পরে এই তিনটা ইম্পর্টেন্ট জায়গা, বেঙ্গল, বিহার আর উড়িষ্যা, এটার দিওয়ানি রাইটস গেছে গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির গেছে। এরপরে তারা কি তা করতো, একটা ফিক্সড রেভিনিউ মুঘল এম্পায়ারের দিয়ে দিত। এরপরে কি হয়েছে, এইটাও দেওয়া তারা বন্ধ করে দিছে, তারা এটাও পরে দেওয়া বন্ধ করে দিচ্ছে। নেক্সট, এরপরে দেখা গেছে এই যখন মুঘল মানে মুঘলটার থেকে শিফট হইয়া যখন কি কয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন রেভিনিউ কালেকশন শুরু করছে, তখন তারা রেভিনিউটা কেমন ভাবে বাড়ছে জাস্ট দেখো। 1762 আর 63 যখন মীর কাসিমের আসলো, মানে টেনিওর আসলো, তখন এই সেম জমিতে ধরো অ্যাপ্রক্সিমেটলি 60 লাখ রুপিস তারা, মানে 60 লাখ টাকা তারা এজ এ ট্যাক্স বা কর হিসাবে তারা আদায় করতেছে, যেটা 63-64-এ গিয়া গেছে গা 75 লাখ। এরপরে 64-65-এ এটা বাইরে গেছে গা 110 লাখ। এরপরে আফটার ব্যাটল অফ বক্সার যখন ডিরেক্টলি এটা গেছে গা কিতা কয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে, তখন দেখা গেছে এটা টোটালি পৌঁছা গেছে গা 148 লাখসের সমান। মানে কত, টোটাল 80% প্রফিট ইনক্রিজ করে দিছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। জাস্ট ইমাজিন, একটা সেম এরিয়া যেটা থেকে আগে 60 লাখ টাকা তারা আদায় করতো, এটা 2-3 বছরের আন্ডারে তারা এটার থেকে 80% বেশি 148 লাখ রুপিস এটার থেকে নিতেছে। মানে কদ্দুরা এক্সপ্লয়টেশন আর শোষণ বাড়াই দিছে, এটা জাস্ট আমরা ইমাজিনই করতে পারি। এইখানে কি হয়েছে, তখন বাংলা, বিহার, উড়িষ্যা, এটার যে ইকোনমিটা এটা খুব বাজেভাবে সাফার করছে এইখানে। হ্যাঁ, কিছু কইছো? আচ্ছা, ওকে। তো যখন তার কাছে এই রেভিনিউ রাইটসটি আয়া পড়ছে, তখন তারা কিছু রেভিনিউ সেটেলমেন্ট সিস্টেমস তারা ইন্ট্রোডিউস করছে। প্রথম হয়েছে, আমরা দেখুন প্রথমে পার্মানেন্ট সেটেলমেন্ট, বা যেটারে অনেকে জমিনদারি সিস্টেমও কয়, তো দুটোটা সেম না বাট রিলেটেড। ওকে, প্রথমে আমরা দেখুন পার্মানেন্ট সেটেলমেন্ট, এরপরে আমরা দেখুন রায়তবাড়ি সিস্টেম, এরপর দেখুন আমরা মাহালবাড়ি সিস্টেম। তো প্রথমে আমরা শুরু করি পার্মানেন্ট সেটেলমেন্ট দিয়ে। পার্মানেন্ট সেটেলমেন্ট জিনিসটা কি, এইখানে কি হয়েছে, এটা একটা রেভিনিউ সিস্টেম। পার্মানেন্ট তো পার্মানেন্ট সেটেলমেন্ট, যেটারে কি কওয়া হয় চিরস্থায়ী বন্দোবস্ত, যারে বাংলায় কয়। পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছে এমন একটা রেভিনিউ কালেকশনের সিস্টেম, যেটার মধ্যে যে করটা বা যে ট্যাক্সটা তারা আদায় করব, এটারে একদম পার্মানেন্টলি ফিক্স করে দিয়েছে, পার্মানেন্টলি ফিক্স করে দেওয়া। ঠিক আছে, এখানে যে এই এরিয়া থেকে যত টাকা আদায় করা হইব, এটা একদম পার্মানেন্টলি ফিক্স করে দিছে, না এটা বাড়বো না এটা কমবো। এটাই আসলে মেইনলি, মানে সোজা কথায় যদি আমরা পার্মানেন্ট সেটেলমেন্ট করি এটা। এই পার্মানেন্ট সেটেলমেন্টটারে ইমপ্লিমেন্ট করার লেগা তারা কি তা করছে, তারা জমিনদাররারে, ঠিক আছে, জমিনদার যে শ্রেণীটা আছে তারারে কিছু রাইটস দিছে। কি রাইট দিছে, তারারে কিছু রাইটস, তারারে করছে তোমরা যে ল্যান্ডটা এটা ওন করতে পারবা। তোমরা তোমরা যে ল্যান্ড থেকে তোমরা, আমি কইতাছি যে এখান থেকে তোমরা রেভিনিউ বা কর বা খাজনা আদায় করো, ওইখানে তুমি মালিকানা অধিকার, ওইখানে তুমি ইনহেরিটেড করতে পারবা, ওইটার ওনারশিপ, ঠিক আছে, ওই জায়গার ওনারশিপ আছে তোমার কাছে। ওনারশিপ রাইট দেওয়া হয়েছে কারে, জমিনদারের। এটা দেখা গেছে হিস্ট্রিতে প্রথমবার যে জমিনদাররা প্রথমবার তারা করা হয়েছে, মানে তারা রাইট পাইছে যে ওই এরিয়াটা, ওই ল্যান্ডটার অধিকার বা মালিকানা, মানে অধিকারটা হাসিল করার। এর আগে জমিদার শুধু একটা ট্যাক্স কালেক্টিং ক্লাস আছে, তার কাছে কোনো রাইট আসতো না, তো তার উদ্দেশ্য আসতো ট্যাক্স কালেকশন।
এখানে একটু দেখ খেলাই, পার্মানেন্ট সেটেলমেন্ট কেডা এস্টাবলিশ করছে 1793 তে লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে। এটা প্রাইমারিলি ইন্ট্রোডিউস হয়েছে প্রথম বেঙ্গল আর বিহারে, নেক্সট এটা এক্সটেন্ড হয়েছে উড়িষ্যাতে, নর্দার্ন ডিস্ট্রিক্টস অফ মাদ্রাস, আর হয়েছে ডিস্ট্রিক্ট অফ বারাণসী। এখানে দেখুন এই যে পার্মানেন্ট সেটেলমেন্ট এরিয়াটা মেইনলি এই এরিয়াতে এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে। এই পার্মানেন্ট সেটেলমেন্টের কিছু আমরা ফিচার্স বা বৈশিষ্ট্য দেখি। প্রথম হচ্ছে জমিনদার, যেটা আমি বললাম জমিনদার, জমিনদাররা ডাইরেক্টলি ট্যাক্স কালেক্ট করব, কিন্তু তারারে ল্যান্ডের ওনারশিপও দেওয়া হয়েছে। ব্রিটিশরা কিতা কইছে, আমরা তো ডাইরেক্ট যাইতে পারতাম না পেজেন্টরার কাছে যে ট্যাক্স কালেক্ট করুম, তারা জমিনদাররা কইছে তোমরা ট্যাক্স কালেক্ট করবা এবং তোমরা সেই পেজেন্ট থেকে ট্যাক্স কালেক্ট কইরা আমরারে দিবা, এবং এটা কিছু অংশ তোমরা নিজের কাছেও রাখবা, এবং ওই যে জায়গাটা এটা তোমরা পুরা মালিক, তোমরা ওনারশিপ রাইট আছে। এরপরে এই ওনারশিপটারে তারা হেরিডিটরি করে দিছে, মানে বংশ পরম্পরা এটা হস্তান্তরিত হইব। এখন যে জমিদারের আছে তার পরের বংশ, তার ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, এরকম ভাবে এটা হস্তান্তরিত হইতে পারবে। নেক্সট আইছে সানসেট ল। এটা আর কিছু না, ধরো পার্মানেন্ট সেটেলমেন্টের আন্ডারে, পার্মানেন্ট সেটেলমেন্টের আগে ধরো অগাস্টের 8 তারিখ ব্রিটিশ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কইছে আমারে অগাস্টের 8 তারিখ তুমি ইয়ে দিবা, রেভিনিউ বা ট্যাক্স যাই গো বা খাজনা যাই আছে সেটা তুমি আমারে দিবা। যদি অগাস্টের 8 তারিখে সানসেটের আগে, সূর্যাস্ত হওয়ার আগে যদি তুমি এই খাজনাটা বা এই যে ট্যাক্সটা আছে এটা যদি তুমি না দিতে পারো, তাহলে তোমার যে ল্যান্ডটা এটা আমরা সিজ করে নিব, তোমার ল্যান্ডটা আমরা নিমুগা, প্লাস ওইটারে অকশন করে দেবো, নিলাম করে দেবো, ঠিক আছে। এটাই হচ্ছে সানসেট ল। মানে কি, যে একটা পূর্ব নির্ধারিত ডে আছে, যে প্রিভিয়াসলি যে আমরা ডেটা তারা ডিসাইড করছে, ওই ডের সূর্যাস্তের আগে তুমি যদি টাকা বা খাজনা বা ট্যাক্স না দিতে পারো, তোমার যে ল্যান্ডটা একে তো এটা যাইব, সিজ করে দেওয়া হবে, এরপর এটা অকশন করে দেওয়া হবে। নেক্সট আইসে ট্রান্সফারেবল ওনারশিপ। এখানে কি কইছে, জমিনদারের যে ওনারশিপ রাইট দিছে যে তুমি এই এরিয়ার মালিক, তারা যদি চায় এটারে ভাড়াতে বা টেনেন্ট দিতে পারে, তারা যদি চায় এটারে সেল করতে পারে, মানে এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা দেখার বিষয় না। তুমি তোমার জায়গা তুমি এটারে হয় ভাড়াতে দিতে পারো, তুমি সেল করতে পারো, বা অন্য কাউরে তুমি যদি দান দিতে চাও দিতে পারো, এটা তারা কিছু দেখা আসে না। এরপরে দেখা যাচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্টের আন্ডারে, এটা ইম্পর্টেন্ট আছে, কদ্দুরার রেভিনিউ তারা নিচে রাখতো 11 মানে 10th অফ দ্য 11, মানে কত 90 পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি 90.91%, চিন্তা করো 90.91% বা 10 11 ভাগের 10 ভাগ তারা নিজের কাছে রাখতো, আর শুধু 1/11 11 ভাগের 1 ভাগ তারা জমিনদাররে বা জমিনদাররে করতো তোমরা নিজের কাছে রাখো। 90% অ্যাপ্রক্সিমেটলি 90% রেভিনিউ বা ট্যাক্স তারা নিজের কাছে রাখতো, এরপরে 1% 11/1 তারা জমিনদারের করতো তোমরা নিজের কাছে রাখা। এইখানে তারা ভাবছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ভাবছে, যদি আমরা জমিনদাররে ওনারশিপ রাইট দিয়ে দিই, তখন সে ভাববো যে এই এরিয়াটা এই ল্যান্ডটা তো আমার, তো এটার আমি ইমপ্রুভমেন্টে এটার বেটারমেন্টে আমি কিছু ইনভেস্টও করব। ধরো আমি এখান থেকে আমি বটতলা যাইতাম, আমি অটো দিয়া গেলাম, ওখান অটোর চাক্কা যদি রাস্তাতে নষ্ট হয় আমি কি সারামনি? অবভিয়াসলি না, আমি অটোটা গেলে সারাতে অটোর মালিকে সারাইবো। এখন যদি অটোটা আমার হইতো তাইলে আমি সারাই নিলাম না। সেম কনসেপ্ট মানে কনসেপ্টে ব্রিটিশাররা ভাবতে, যদি আমরা এই কিতা কয় জমিনদাররা যদি আমরা হেরিডিটারি ওনারশিপ দিয়া দিই, তারা যদি মালিকানা অধিকারটা দিয়া দিই, তাহলে তারা খুব ইন্টারেস্টেড হইব, কারণ আমরা তো একটা ফিক্সড অ্যামাউন্টে দিতে লাগবো। তো সে তার উদ্দেশ্য থাকবো কিভাবে আমি এই জমির উর্বরতাকে কিভাবে ইনভেস্টমেন্ট করে তার রেভিনিউ আমি ইনক্রিজ করতে পারি, ঠিক আছে। তারা এরকম ভাববে, বাট আসলে এরকম কিছুই হয়েছে না। নেক্সট দেখুন, নিড ফর দিস সেটেলমেন্ট, মানে এই কিতা কয় পার্মানেন্ট সেটেলমেন্টের দরকার কি আছে, টু ফোর্স পলিটিক্যাল অ্যালাইস। মানে কি পলিটিক্যাল অ্যালাইস এর মানে কি, ধরো
পলিটিক্যাল অ্যালাইজের মানে কি? ধরো জমি যারা পার্মানেন্ট সেটেলমেন্টে তারা যে জমিনদাররা দিছে, এত রাইটস দিছে, তারা ভাববে অহন তো জমিনদার আমার নিজের মানুষ, আমার একটা ওবিডিয়েন্ট একটা এলাই বা মিত্র বা বন্ধু হয়ে গেছে গা, ওবিডিয়েন্ট একটা মিত্র বা এলাই হয়ে গেছে গা। সে যদি তার এরিয়াতে ওই এরিয়ার পেজেন্টরা, পেজেন্ট বা কৃষকরা যদি কোনো রিভোল্ট করে বা যদি কোনো বিদ্রোহ করে, কোনো একটা ঝামেলা করে, তাহলে এটা তারাই সামলাই নেব। আমরা এটাতে মাথা ঘামানির বা টাকা খরচ করার আমরা কোনো দরকার নেই। এর লিগে তারা কইছে যে না, এই জামিনদারি সিস্টেমে আমরা কি করব, যে একটা একটা ক্লাস অফ লোকাল লয়াল ওবিডিয়েন্ট এলাই বা মিত্র আমরা তৈরি করতে পারবো। নেক্সট আইছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এটা ওয়ান অফ দ্য মেইন রিজন কেরে পার্মানেন্ট সেটেলমেন্ট আইছে। প্রথমে দেখা গেছে কি তা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে, হ্যাঁ, এই তিনটা এরিয়া আছে, এরিয়া 1, এরিয়া 2 বা এরিয়া বি, এরিয়া সি, এই তিনটা এরিয়া আছে। কিন্তু দেখা গেছে এরিয়া 1 থেকে আকার খুব ভালো রেভিনিউ আইতেছে, ধরো 90% রেভিনিউ এটার থেকে আইতেছে। বি থেকে আজকে আইলো মানে 90 টাকা আইতেছে, আজকে আইলো 10 টাকা, কালকে আইবো 20 টাকা, পরের দিন আইলোই না, এরকম। আর সি পুরো অ্যাবসেন্ট, তার থেকে কোনো রেভিনিউ তারা নিতে পারতেছে না, কোনো খাজনা তারা আদায় করতে পারছে। এখানে কি হয়, এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ইনকামে একটা দেখা গেছে, ফ্লাকচুয়েশন দেখা গেছে, যে এটা কোনো সময় স্থির থাকে না। ও একটা স্টেবল ফাইন্যান্সিয়াল ইনকামের লেগেও তারা এই পার্মানেন্ট সেটেলমেন্টটা আইছে, যে এই ইনকামটা তো আমার কন্টিনিউয়াসলি আইতে থাকবে। এখানে তারা ইনকামের দরকার কেটে পড়ছে। এই সময় তারা বিভিন্ন জায়গাতে কি তা কয়, বিভিন্ন ব্যাটেল করতেছে, এত আর্মস এন্ড এমিউনিশন, এই যে গুলি, বন্দুক, আসলা বারুদ এসব যে আনতেছে, ওইটার একটা খরচা আছে। প্লাস তারা এই যে সিপাহীরা যে নিয়োগ করতেছে, এরারও টাইমলি স্যালারি দিতেছে, ওইসবের লেগেও তার একটা স্টেবল ইনকামের খুব দরকার আছে। এর লেগেই তারা এই পার্মানেন্ট সেটেলমেন্টটারে ইন্ট্রোডিউস করছে। নেক্সট হইছে ইনটু ইনক্রিজ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। ওই যেটা কইলাম, তারা ভাবছে যদি আমরা জমিনদাররা একটা পার্মানেন্ট সেটেলমেন্টের আন্ডারে ওনারশিপ রাইট দেওয়া দিই, তারা ওই জমিতে আরো বেশি কিভাবে রেভিনিউ মানে ইনক্রিজ করা যায় ওইটাতে তারা ইনভেস্ট করব। আরো বেশি নতুন নতুন ধরো উচ্চমানের বীজ, সার, এরপরে কীটনাশক, এরপরে ভালো কোয়ালিটির বুলডগস, তারপর সার সার ওইটিরে তারা মানে অ্যাড করব। তাহলে কিটা হয়, যে ওই এরিয়ার এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতাটা বাড়বো। এটা তারা ভাববে পার্মানেন্ট সেটেলমেন্টে হইব। কিন্তু এটার কি ইম্প্যাক্ট হয়েছে এটা আমরা দেখুন। যে কালটিভেটর আছে, যারা চাষি বা কৃষকরা আছে, তারা পরিণত হয়ে গেছে টেনেন্টস, জমিনদাররা ভাড়াটের, মানে যার নিজের জমি তারা হয়ে গেছে ভাড়াটে জমিনদারের টেনেন্টসে পরিণত হয়ে গেছে। নেক্সট আছে, এত হাই রেটেড ট্যাক্স থাকতো, যেহেতু পার্মানেন্ট সেটেলমেন্টে তারা এই টাকাটারে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারতো না, তো তারা একটা অল টাইমের একটা ক্যালকুলেশন করে, হাই ট্যাক্স ক্যালকুলেশন করে ওইটারে ফিক্স করে লাইছে। যেহেতু একবার যদি আমি যে টাকাটা কইয়া দিই, এটা আমি ফিউচারে বাড়াইতে পারতাম না, তো আমি বেশিই নিয়ে রাখি, মানে সেফ সাইডে আমি বেশিই নিয়ে রাখি, তো আমার পরে দিয়ে অসুবিধা হইতো না। এর লেগা এত হাই ট্যাক্স তারা কালেক্ট করতো জমিনদার থেকে, তারাও কিতা করবো, তারাও তো নিতে লাগবো। তো তারা কিতা করছে, পেজেন্টরার উপর আরো বেশি অপারেশন বা আরো বেশি শোষণ চালাইছে। যদি টেনেন্টসরা প্রপারলি ট্যাক্স দিতে না পারে, তখন তারা প্রপার্টিটারে সিজ করে নেওয়া হয়তো, তারারে মারপিট করা হয়তো, লক করে দেওয়া হয়তো, এসব অত্যাচার তার উপর চলতো। নেক্সট দেখা গেছে এই পার্মানেন্ট সেটেলমেন্টে আবার কি হয়েছে, একটা ক্লাস অফ অ্যাবসেন্ট, মানে নট ক্লাস, মানে একটা সিচুয়েশন অফ অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডিজম রেডা করছে, মানে রাইজ করছে। মানে কি অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডিজম হচ্ছে, যখন একটা জমিনদার, ধরো এই জমিনদারটা এই এরিয়ার থেকে সে ট্যাক্স কালেক্ট করে, কিন্তু হ্যাঁ এখানে থাকেই না, ওই এরিয়ার কৃষকরা বা চাষিরার লগে তার কোনো সম্পর্কই নাই,
কৃষিকাজ কেমন চলছে, ওইটার বেটারমেন্টে কি হইতে পারে না হইতে পারে এটা দেখা এর কোনো কিছু আসে যায় না। সে কি করে, সে সিটিতে গিয়া আলিশান ভাবে লাক্সারিয়াস ভাবে সে লাইফ এনজয় করতেছে। আর তার আন্ডারে কিছু মিডলম্যান রাখছে সে, বা কিছু মানুষ এমপ্লয় করছে, তারার কাজ হইছে মানে পেজেন্টরার কাছ থেকে ট্যাক্স কালেক্ট করা। এটারই কয়া হয় অ্যাবসেন্টি ল্যান্ডলর্ডিজম। মানে ল্যান্ডলর্ড বা জমির যে মালিক ওই এরিয়াতে থাকেই না, সে অন্য জায়গাতে সিটিতে আলিশান ভাবে থাকে। জমির মানুষ, তার কৃষক চাষির সাথে তার কোনো কিছু আসা যায় না, কোনো রিলেশন নেই, কিন্তু তার আন্ডারে সে কিছু মিডলম্যান বা কিছু মানুষ রাখছে, যার কারণ মানে যার হোল পারপাস বা শুধু কাজ হয়েছে সেই পেজেন্টরা থেকে ট্যাক্স বা রেভিনিউ কালেক্ট করা। এরপরে তো এটা গেছে পার্মানেন্ট সেটেলমেন্ট। এরপরে আমরা দেখি রৈয়তবাড়ি সিস্টেম। রৈয়তবাড়ি সিস্টেমে কি হয়েছে, প্রথমবার এই ব্রিটিশাররা ভাবছে যে আমরা অলরেডি দেখে সারছি পার্মানেন্ট সেটেলমেন্টে কি হইতেছে না, কি প্রোজ এন্ড কনস আছে। এখন তারা ভাবতেছে আমরা মিডলম্যান এই জমিনদাররা কেড়ে রাখতাম, এই জমিনদার পার্টটারে এই মিডলম্যানটারে যদি আমরা সরাই দিতে পারি এবং এই জায়গাতে আমরা যদি ট্যাক্সটা ডাইরেক্ট ফার্মার বা পেজেন্ট থেকে যদি আমরা কালেক্ট করতে পারি, একে তো রেভিনিউ বাড়বো এবং ডিরেক্টলি এই যে একটা সম্প্রদায়ের মানুষে আমরা পাইলা রাখতেছি ওটারও কোনো দরকার থাকতো না। তো রৈয়তবাড়ি সিস্টেমে ফর দ্য ফার্স্ট টাইম ব্রিটিশাররা কি করছে, তারা ডিরেক্টলি পেজেন্ট থেকে তারা টাকা নেওয়া শুরু করছে, ট্যাক্স কালেক্ট করা শুরু করছে। এইখানে ফর দ্য ফার্স্ট টাইম পেজেন্টরারে ল্যান্ড ওনারশিপ দেওয়া হয়েছে। ল্যান্ড ওনারশিপ যেটা আগে জমিনদাররা দেওয়া হতো, ওইটা প্রথমবার এই রৈয়তবাড়ি সিস্টেমে পেজেন্টরা বা চাষি বা কৃষকরা পাইছে। এর আগে কোনো সময় পেজেন্টরা ল্যান্ডের ওনারশিপ আছে। এটা দেখালো রৈয়তবাড়ি সিস্টেম মেইনলি সাউদার্ন পার্ট, বম্বে, মাদ্রাস এইসব এরিয়াতে প্রথমবার ইন্ট্রোডিউস হয়েছে, আর ওই জায়গাতে এটা প্রিভেলেন্ট আছে এই সিস্টেম। এটা প্রথম ইন্ট্রোডিউস কে করছে, থমাস মুনরো। প্রথম ইন্ট্রোডিউস করছে থমাস মুনরো 1820। এটা কোন কোন এরিয়াতে আসলো, প্রথমে আসলো মাদ্রাস আর বোম্বে এরিয়াটাতে, এরপর এটা আরো ছড়ছে। রৈয়তবাড়ি সিস্টেম হয়েছে এরকম একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম, যেটাতে ডাইরেক্টলি ইন্ডিভিজুয়াল পেজেন্ট বা রৈয়ত কওয়া হইতো তারারে সাউথে, ওই রৈয়তরা থেকে ডিরেক্টলি তারা ট্যাক্স কালেক্ট করে। এই ট্যাক্সটা কিভাবে তারা নির্ধারণ করে, একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে। ব্রিটিশরা কি তা করে, ব্রিটিশরা কি তা করে, তারা একটা ল্যান্ড অ্যাসেসমেন্ট করে যে এই একটা জমিতে কি ধরনের, এই এরিয়াতে কি ধরনের বর্ষা হয়, জমির উর্বরতা বা ফার্টিলিটি কেমন, তার প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা কেমন, এই এরিয়াতে প্রিভিয়াসলি কিরকম ট্যাক্স মানে উঠছে, এসব তারা একটা অ্যাসেসমেন্ট করে তারা একটা ট্যাক্স নির্ধারণ করে যে হ্যাঁ রৈয়তবাড়ি সিস্টেমে আমরা এই ট্যাক্সটা ডাইরেক্ট আমরা পিজেন্ট থেকে বা চাষির থেকে আমরা কালেক্ট করি। এই সিস্টেমেরও কিছু আমরা ফিচার বা বৈশিষ্ট্যটা আমরা দেখালাই। এটা পার্মানেন্ট আসতো না, মানে পার্মানেন্ট সেটেলমেন্টে যেহেতু একটা একটা টাকা একটা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, এটাই থ্রু আউট দ্য ইয়ার চলবো। এইখানে এরকম হয়েছে না, এইখানে কি করছে তারা এভরি 20 to 30 ইয়ার এটারে ল্যান্ডটারে আবার অ্যাসেস করব, রিভাইজ করব, এরপরে রেভিনিউটা বাড়াইবো বা কমাইবো, মানে মেইনলি বাড়াইবই। উদ্দেশ্য হচ্ছে এটা রিভাইজ করে দেখা যাবে নেক্সট নতুন রেভিনিউ বা ট্যাক্স কতদূরা হয়, বাট মোস্টলি তার উদ্দেশ্য হচ্ছে ট্যাক্স কিভাবে বাড়ানো। নেক্সট হচ্ছে ল্যান্ড রেভিনিউ ওয়াজ কালেক্টেড ডিরেক্টলি ফ্রম রেয়তস, মানে পেজেন্টরা থেকে ডিরেক্টলি কালেক্ট করা হতো। পেজেন্টরা প্রথমবার ওনারশিপ পাইছে নিজের ল্যান্ডে বা নিজের জায়গাতে ওনারশিপ পাইছে। এরপরে দেখা গেছে এর আগে কোনো পেজেন্ট ওনারশিপ কোনো সিস্টেমে আসলো না, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে রৈয়তবাড়ি সিস্টেমে পেজেন্টারে এই অধিকারটা দেওয়া হয়েছে। নেক্সট একটা ল্যান্ড সার্ভে করা হতো, যেটা আমি কইলাম, যেটাতে কোয়ালিটি
ফার্টিলিটি অফ দ্য ল্যান্ড এটারে ভালো করে কনসিডার করা হইতো। এরপরে দেখা গেছে 1/3 to 2/3 অফ দ্য প্রডিউসের তারা ট্যাক্সটা ফিক্স করে রাখছে। যদ্দুরা উৎপাদন হইব ওই এরিয়াতে ওইটার 1/3 বা 2/3 তারা নিয়ে নেব ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটার কারণ কি, যে মানে অলরেডি তো আমাদের কাছে পার্মানেন্ট সেটেলমেন্ট আছে, তাহলে আমরা রৈয়ত বাড়ি সিস্টেম কেড়ে আনতেছি। এখানে তো আমরা পার্মানেন্ট সেটেলমেন্টই করতে পারি, কেড়ে আনো। প্রথমে হয়েছে পার্মানেন্ট সেটেলমেন্ট ওইসব এরিয়াতে কমপ্লিটলি ফেল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে দেখা গেছে পিরিয়ডিক ইনক্রিজ অফ ল্যান্ড রেভিনিউ তারা দরকার পড়ছে। আবার একটা জিনিস আছে, এই যে পার্মানেন্ট সেটেলমেন্টে একটা যে অ্যামাউন্ট, একটা যে ট্যাক্সের অ্যামাউন্ট তারা নির্ধারিত করে রাখে, যেটারে পরে না বাড়াইতে পারবো না কমাইতে পারবো, এইটা অনেক ব্রিটিশাররা তারা কইছে না এই সিস্টেমটা ভালো না, কারণ এটাতে আমরা যে মানে তারা যে ইয়েটা আছে প্রফিটটা এটা গ্রো করার কোনো উপায় নাই। তো আমরা একটা মানে যে আর্নিংটা এটা একটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে না। ফিউচারে যদি ওইখান থেকে ইনকামটা ইনক্রিজও হয় আমরা কিছু পাইতাম না, আমরা কোনো লাভ নাই। এর লেগা সবখানে এই পার্মানেন্ট সেটেলমেন্টটারে বেশি একটা পছন্দ করা হইতো না অনেক ব্রিটিশাররা। এবার আরেকটা কি দেখা হয়েছে যে মাদ্রাস গভর্নমেন্টে কিছু শর্টেজ অফ ফান্ডও দেখা গেছে, ওই এরিয়াতে খাজানা যে হয় ওইটাও শর্ট আছে, ওইটা বেশি আসতো না। এরপরে কি হয়েছে, ব্রিটিশাররা ভাবছে যদি আমরা জমিনদারের যে ইন্টারমিডিয়েট আছে, যে মধ্য মিডলম্যান আছে, ওইটারে যদি আমরা সরাই দিতে পারি তাহলে অবভিয়াসলি আমরা রেভিনিউটা বাড়বো। যেমন যেমন ধরো কিটা কয় ব্রিটিশ জমিনদার প্রেজেন্ট, প্রেজেন্ট যদি 100 টাকা জমিনদারের দেয়, সে এটলিস্ট 20 টাকা তো রাখবো, দিব তো 80 টাকা, ঠিক আছে। ব্রিটিশরা যদি জমিনদারটারে সরাই দেয় সে ডাইরেক্ট 100 টাকা পাইয়া লাগবো না, তো ব্রিটিশরা ভাবছে ভালো, আমরা তাহলে রেভিনিউটা আমরা ইনক্রিজ করতে পারবো। আরেকটা কাজ হচ্ছে যে ল্যাক অফ স্ট্রং জমিনদার ক্লাস ইন সাউথ ইন্ডিয়া। এটা দেখা গেছে সাউথ ইন্ডিয়াতে মানে নর্থ ইন্ডিয়া যে জমিনদার ক্লাস অলরেডি এক্সিস্টেন্ট আছে, ওইটা মানে সাউথ ইন্ডিয়াতে আসছে না, ওই জায়গাতে আসতো পলিগার্স। পলিগার্স আবার জমিনদার আসতো না, তারা ওই এরিয়ার লোকাল মিলিটেন্ট গ্রুপ আসতো, মানে তারার কাছে মানে সৈন্য থাকতো, তারা ওই এরিয়াটারে প্রোটেক্ট করতো, কিছু খাজনা তারাও রাখতো। এই এরিয়াটার কইতে গেলে মানে গভর্নর বা ছোট ছোট রাজার মতো আসতো। তখন তারা যখন কইছে তোমরা জমিনদারের মতো আমরা ট্যাক্স কালেক্ট করে দো, তারা রিভোল্ট করছে যে না আমরা তো জমিনদার না, আমরা কেড়ে জমিনদারি করতাম। এটা একটা কারণ কেড়ে তারা রৈয়ত বাড়ি সিস্টেম রে ইন্ট্রোডিউস করছে। নেক্সট এসে এই রৈয়ত বাড়ি সিস্টেমের কি কি ইকোনমিক্যাল ইম্প্যাক্ট করছে। প্রথমে দেখা গেছে এই যে রেভিনিউ সিস্টেমটা এটা এত হাই রাখা হতো যে পেজেন্টরা সবকিছু দিয়েও শুধু মানে বাচ্চা থাকানোর লেগে খাইয়া বাচ্চা থাকানোর লেগেও একদম কম অ্যামাউন্টের টাকা তাদের কাছে থাকতো। এরপরে কি হয়েছে, এগ্রিকালচার প্রোডাকশন কম মানে ডিক্লাইন করছে শার্পলি। ধরো পেজেন্টরার কাছে আছে 100 টাকা, ওইটার থেকে তারা দিয়া লাইতে লাগতেছে 98 মানে 98 টাকা তারা ব্রিটিশাররা দিয়া লাইতেছে। তো এই 2 টাকায় তারা তারার বাচ্চা পালবো, নিজেরা পালবো, নাকি ল্যান্ড ইমপ্রুভমেন্টে টাকা দিব? অবভিয়াসলি দিতে পারতো না। আচ্ছা, তো ল্যান্ড ইমপ্রুভমেন্টে অবভিয়াসলি তারা টাকা দিতে পারতো না। তখন কি হয়, এই যে এগ্রিকালচার যে টোটাল প্রোডাকশনটা ধীরে ধীরে বা খুব তাড়াতাড়ি মানে ধীরে ধীরে শার্প ডিক্লাইন করছে, ঠিক আছে। এরপরে কি হয়েছে, মেনি এরিয়াস অফ মাদ্রাস আনকাল্টিভেটেডই রয়ে গেছে গা। মানে কৃষিকাজ করা বা কাল্টিভেশন করা এতটাই আনপ্রফিটেবল হয়ে গেছে গা যে এটা পুরো মার্কেট ভ্যালুটারে ক্র্যাশ করে দিছে, যে কেউ আর কৃষিকাজ বা কাল্টিভেশন করতে চায় না। নেক্সট কি কি সোশ্যাল মানে ইফেক্ট হয়েছে, এই যে বার্ডেন অফ এক্সপ্লয়টেশন, শোষণের মেইন যে বার্ডেনটা কার উপরে পড়ছে, ডিরেক্টলি পেজেন্টের উপরে। মানে যে ধরনের সিস্টেম দেখো না কেন মেইনলি এট দ্য এন্ড অফ দ্য ডে পিসছে কিন্তু শুধু পেজেন্টরাই। তারা কি করছে, বড় করছে উচ্চ কর মানে উচ্চ ইন্টারেস্ট লেভেল মানে হাই ইন্টারেস্ট রেট, হাই ইন্টারেস্ট রেটে তারা
মানি ল্যান্ডার থেকে টাকা নিত, ওই টাকা রিপে করতে পারতো না, রুরাল ইনডেটনেস, ওই যে একটা সার্কেল আমি যে ডেসক্রাইব করছিলাম, ওই ইনডেটনেসটা বাড়ছে। এরপরে অপারেশন বাই মানি ল্যান্ডার, এটা একটা কমন জিনিস হয়ে গেছে যে তারা তো শোষণ করবেই। নেক্সট আছে কজেস অফ ফেইলিয়ার। এই রৈয়তবাড়ি সিস্টেমটা এত মানে ওয়েল থট, মানে এত ভালোভাবে তারা মানে ইন্ট্রোডিউস করছে, তাহলে এটা ফেইল হয়েছে কেন? প্রথম হয়েছে ফল্টি ল্যান্ড অ্যাসেসমেন্ট। এই পুরা সিস্টেমটাই কিসের উপর ভিত্তি করে? ওই যে তারা যে ল্যান্ড অ্যাসেসমেন্ট করে যে ট্যাক্সটা তারা নির্ধারণ করে বা যে ট্যাক্সটা তারা ফিক্স করে ওইটার উপর। কিন্তু যদি সে গভর্নমেন্ট অফিসিয়ালরা এই অ্যাসেসমেন্টটাই ভুল করে, তাহলে ট্যাক্স যে তারা ধরছে, ধরো এই ল্যান্ডে অরিজিনালি 80 টাকার মতো উৎপাদন হইতে পারে, কিন্তু যেহেতু তারা ফল্টে অ্যাসেসমেন্ট করছে, তারা বলছে না না, এখানে এই ল্যান্ড থেকে আমরা 200 টাকা নিব। কারণ তারা তো একবার সেট করে লাইছে, একবার সেট করানোর পরে এটা তারা তাড়াতাড়ি চেঞ্জ করে না। এরপর হচ্ছে আরেকটা মেইন কারণ হচ্ছে করাপশন। কিভাবে করাপশন? যে এরিয়াতে, ধরো এই এরিয়াতে ব্রিটিশ অফিসিয়ালরা আইব ল্যান্ড অ্যাসেসমেন্ট করতো, তারা ওই এরিয়ার যে ওনার বা পেজেন্টরে কি করবো, তোমরা যদি আমারে কিছু ব্রাইব না করো, ঠিক আছে, কিছু যদি তুমি আমারে ঘুষ না দাও, তাইলে আমি ল্যান্ড অ্যাসেসমেন্টটা এত হাই রাখুম যে তুমি কখনো এটা রিপে করতে পারত না। বুঝনি সবাই? এর দ্বারা ক্লিয়ার নেই সবাই? তো এই কারাপশনের কারণেও মানুষ কইতো না না, এত বেশি রাখেন না, ঠিক আছে আপনি এই টাকা দিয়া দেন। এর লেগাও এই রৈয়ত বাড়ি সিস্টেমটা মানে ফেল হয়ে গেছে। এরপরে কি হয়েছে, নেক্সট দেখা গেছে নো রিলিফ ডিউরিং ন্যাচারাল ক্যালামিটিস। আমরা সবাই জানি যে চাষবাস বা কাল্টিভেশন, কৃষিকাজ খুব মানে আনএক্সপেক্টেডলি অনেক কিছু হয়ে যেতে পারে, মানে আনসার্টেনিটি প্রচুর থাকে। হয় বেশি বৃষ্টি হইলেও ফসল নষ্ট হয়ে যাবে, কম বৃষ্টি হইলে ফসল নষ্ট হয়ে যাবে, খরা হইতে পারে, কোন একটা মানে পোকামাকড় প্যারাসাইটের কারণে ফসল নষ্ট হয়ে যাবে, কীট পতঙ্গ খায়া নিতে পারে, অনেক কারণ আছে। এরকম কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ক্যালামিটিসেও এই গভর্নমেন্ট অফিসিয়ালরা বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো তাদের রিলিফ দিত না। এই যে 200 টাকা কইছে, হ্যাঁ এই 200 টাকাই দিতে লাগবো, তোমার এরিয়াতে বন্যা আয়োগ, খরা আয়োগ, ফ্লাড বা ফেমিন যাই আয়োগ, আমার এটাতে দেখার বিষয় না। নেক্সট আইসে আরেকটা কারণ, আনসার্টেনিটি অফ ওনারশিপ রাইট। এখানে মানে কি, ধরো আজকে আমার কাছে এই ল্যান্ড এবি, এই ল্যান্ডটা আমার কাছে আছে, কিন্তু পরের দিন আমি যদি ট্যাক্সটা রিপে না করতে পারি, এই ল্যান্ডটা আবার যাইব গা ধরো সিডির কাছে, ঠিক আছে, তো আমার তো এটা ওনারশিপ 2 দিন পরে নাও থাকতে পারে। এই আনসার্টেনিটির লেগাও মানুষ এটাতে বেশি একটা ইনভেস্ট করতে চাইতো না। ওকে, এরপর এসে রিভিশন অফ রেভিনিউ। এই যে রেভিনিউটা তারা ফিক্স করে, এটা তারা পরে পরে রিভিশন করে চেঞ্জ করতে থাকে, মানে এটা বাড়াইতে থাকে। এটার লেগে অনেকে এই রৈয়ত বাড়ি সিস্টেমটাতে পছন্দ করছে না। নেক্সট আছে লাস্ট, মাহালবাড়ি সিস্টেম। মাহালবাড়ি সিস্টেম মেইনলি কি হয়, এটা দেখা যায় কই, উপরে দেখবো মহল কই থাকে উপরে, সেললেগা পাঞ্জাব ইউপি এই এরিয়াতে এই মাহালবাড়ি সিস্টেমটা দেখা যায়। এইখানে কি হয়, ওই এরিয়াতে, ওই পাঞ্জাব এরিয়াতে ধরো একটা ভিলেজ আছে, ঠিক আছে, একটা ভিলেজ আছে, এই ভিলেজে 20 জন মানুষ আছে, বুঝাছনি সবাই? এই ভিলেজে 20 জন মানুষ আছে, কিন্তু এই জমিটা এই পুরা 20 জনেরই, তাওর এদুরা নাই, অমুক বাবুর এদুরা, অমুক বাবুর এদুরা, অমুক বাবুর এদুরা, তারা এইসব মানে না। তারা ভাবে এই পুরাটা এরিয়া আমরা সবাই, এখানে আমরা সবাই মিল্লা চাষবাস করুম, আর যে টাকাটা, যে প্রফিটটা হইব, এটাও আমরা সবাই মধ্যে এই 20 জনের মধ্যেই আমরা ভাগ করে নেব। মানে তারা এজ এ ভিলেজ, এজ এ কমিউনিটি ভাবে চাষবাস করে। তো এইখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা সমস্যা হয়েছে, কিটা কিটা সমস্যা হয়েছে, তাইলে তারা এগ্রিমেন্ট করবো কার লাগে? এখন তো আমরা 20 জনের লগে গিয়ে মানে জনে জনে গিয়ে আমি এগ্রিমেন্ট করতে পারতাম না। আমি আবার এইখানে দেখো কার সাথে আমি এগ্রিমেন্ট করবো, প্লাস যে রিপে করতে পারতো না আমি কারে জেলে দিব বা কার থেকে আমি অকশন করব, এটা একটা আনসার্টেনিটি থাকে। তো ওই সময় কি হয়েছে, ওই সময় হল্ট মেকেনজি একটা নতুন একটা সিস্টেম ইন্ট্রোডিউস করছে, যেটারে কওয়া হয় মাহালবাড়ি সিস্টেম। তখন তাই নিয়ে কইছে এই পুরা ভিলেজটারে আমরা একটা ওয়ান ইউনিট বা একটা এজ এ ওয়ান মাহাল
একটা মাহাল বা একটা ইউনিট ভাবে আমরা কনসিডার করব, তখন কি হইব, এই যে পুরা ভিলেজের একজন হেডম্যান থাকে, যেমন এখনো থাকে গ্রাম প্রধান এরকম, এটা সরপঞ্চ বা হেডম্যান থাকে, যারে কোয়া হয় লম্বারদার, যারে কি কোয়া হয় লম্বারদার। এই যে লম্বারদার তাইনে হইছে ভিলেজের হেডম্যান। এই লাম্বারদারের সাথে তারা এই সাইন করে, এই যে চুক্তি আছে এই সব স্বাক্ষর কার সাথে করে, এই সেটেলমেন্টের এগ্রিমেন্ট সব তাইনের সাথে করে। পুরা ল্যান্ড থেকে কদ্দুরা রেভিনিউ জেনারেট হয়েছে এবং কদ্দুরা ট্যাক্স তারা ব্রিটিশে দিব, এই সব কথা তারা লাম্বারদারের সাথে কথা কয় এবং তাইনে এই ট্যাক্সটা ব্রিটিশে দেয়। তো এই সিস্টেমটা যেহেতু পুরা ভিলেজে একটা মাহাল হিসাবে কাউন্ট করা হইতেছে, এর লেগে এটা করা হয় মাহালবাড়ি সিস্টেম। এটা একটা মডিফাইড ভার্সন অফ জমিনদারি সিস্টেম, মানে জমিনদারি সিস্টেমে বাট একটু মডিফাইড ওয়ে। ঠিক আছে, এইখানে এন্টায়ার ভিলেজ বা এস্টেট কি হয় একটা মহল হিসাবে বা ওয়ান ইউনিট অফ রেভিনিউ কালেকশন হিসাবে গণ্য করা হয়। ঠিক আছে, কনসিডার করা হয়। বা অনেক সময় দেখা গেছে ভিলেজটি যদি খুব ছোট ছোট থাকে, তাহলে 2-3টা ভিলেজ রে একসাথে কইরাও একটা মহল হিসেবে তারা কনসিডার করে। ঠিক আছে, এই কনসেপ্টটা, এই যে মাহালবাড়ি সিস্টেমের কনসেপ্টটা প্রথমে কে আনছেন? হল্ট ম্যাকেনজি প্রথমবার আনছেন মোস্ট প্রবাবলি 1822-তে ফার্স্ট আনছেন। কোন এরিয়াতে? সিন্ধ, ইউপি, নর্থ ওয়েস্ট প্রভিন্সেস আর পাঞ্জাব এরিয়াতে এটা প্রথমবার দেখা গেছে। এটার কিছু ফিচার্স আমরা দেখালাই, মানে এখানে কি হয়, এই পুরা ভিলেজে একটা ইউনিট বা একটা মাহাল হিসাবে তারা গণ্য করে, এটারে একটা ওয়ান সিঙ্গেল রেভিনিউ ইউনিট হিসাবে তারা কনসিডার করে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল থেকে তারা ট্যাক্স কালেকশন করে না। নেক্সট হচ্ছে ভিলেজ হেডম্যান, যারা লাম্বার দ্বারা করা হয়, তার সাথে এগ্রিমেন্ট করা হয়, সেই এই টাকাটা, এই ট্যাক্সের টাকাটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিরে দেয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে হাই রেভিনিউ ডিমান্ড। এই মাহালবাড়ি সিস্টেমেও দেখা গেছে প্রথম দিকে 2/3 অফ দ্য টোটাল প্রডিউস ডিমান্ড করা হইতো। ঠিক আছে, প্রথমে 95%-এর মতো ডিমান্ড করা হইতো, পরে দিয়া ওয়ারেন হেস্টিংসের টাইমে এটা একটু রিডিউস হয়েছে, হইয়া তারা 66% অব্দি আনছে। ঠিক আছে, তারা 66% অব্দি আনছে। প্রথমে আসলো 95% বা 2/3 অফ দ্য টোটাল প্রডিউস। এটাও একটা টেম্পোরারি সেটেলমেন্ট। এভরি 30 ইয়ার, প্রতি 30 বছর পর পর এই রেভিনিউটারে রিভাইজ করা হয়। এটা পার্মানেন্ট সেটেলমেন্টের মতো না যে একটা আমরা ট্যাক্স ফিক্স করে নিলাম, এটা চেঞ্জ হইতো না, এরকম না। এটা ধীরে ধীরে প্রত্যেক 30 ইয়ারে তারা এটা ইনক্রিজ করতে থাকে। নেক্সট হয়েছে কি কি ইম্প্যাক্ট আসলো মাহালবাড়ি সিস্টেমে। এটা তো সেম, পেজেন্টরার উপর বার্ডেন অনেক বাড়িয়ে দিছে। তখন কি হয়েছে, হেভি ট্যাক্সেশনে এই যে পেজেন্টের সাফারিং অনেক ইনক্রিজ করছে। এগ্রিকালচারের ধ্বংস বা ডিস্ট্রাকশন শুরু হয়ে গেছে, হোল এগ্রিকালচারের যে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা এটা উইক হয়ে গেছে। ল্যান্ড ট্রান্সফার হয়েছে, পেজেন্ট এরা নিজের ল্যান্ডটা মানি ল্যান্ডার বা মার্চেন্টের কাছে হারাই দিছে। উইকনিং অফ দ্য তালুকদার, তালুকদার আছে, তারা কিন্তু জমিনদার না, তারা বহুত বড় এরিয়ার, মানে কইতে গেলে ছোট একটা গভর্নর, মানে অনেক বড় এরিয়ার জমিনদারের মতোই, কিন্তু জমিনদারও না, তার কাছে নিজস্ব আর্মি থাকে। ঠিক আছে, নিজের আর্মি থাকে, নিজের মানুষ থাকে, দিওয়ান টিওয়ান থাকে, ছোট একটা কিংশিপ থাকে তাদের কাছে, মানে ছোট তারা মানে রাজা ব্যবস্থার মতো। এরা হচ্ছে তালুকদার, তারা অনেক বড় এরিয়ারে ম্যানেজ করে। তখন এই মাহালবাড়ি সিস্টেমে যখন তারা ডাইরেক্টলি ভিলেজ থেকে লাম্বারদার থেকে ট্যাক্স নিয়ে নিত, তখন এই তালুকদারের কোনো কাজ বা কোনো উপায়ই আসতো না যে তারা কিভাবে ট্যাক্স বা কিভাবে টাকা ইনকাম করবো, মানে তারারে পুরো পেনিউরিতে, মানে একদম এক্সট্রিম পোভার্ট, মানে এক্সট্রিম, এটারে কি তা কয়, এক্সট্রিম পোভার্টি আর কি, মানে পেনিউরিতে তারা ফোর্স করছে। এটার একটা কারণ কিন্তু যে তালুকদাররাও যে আসলো 1857-এ, এটা তো ডেপতে যাইতাম না এখন। হ্যাঁ, এই তিনটাই আমরা আজকে দেখুন প্রেজেন্ট মুভমেন্টে। ঠিক আছে, প্রথমে আমরা দেখলাম যে এগারিয়ান সিচুয়েশনে কলোনিয়াল আন্ডারে এগ্রিকালচার বা কৃষি ব্যবস্থার কিরকম অবস্থা আসলো, এডিডিতে দেখলাম। নেক্সট দেখলাম কি কি রুট কজেস আসলো, যে কি কি
কারণ পুঞ্জীভূত হইয়া বা কিউমুলেট হইয়া কিভাবে এই প্রেজেন্ট আনরেস্ট এটা রূপান্তরিত হয়েছে বা কনভার্ট হয়েছে, যেটার একটা হচ্ছে সোশ্যাল আর একটা হয়েছে কিটা সরি ইকোনমিক্যাল আর একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টরস। তারপরে আমরা দেখলাম রেভিনিউ সিস্টেম, কিভাবে মুঘলরা সময় রেভিনিউ কালেক্ট হতো, ব্যাটল অফ বক্সারের পরে কিভাবে চেঞ্জ হলো, কিভাবে তারা 80% অব্দি তারা রেভিনিউ ইনক্রিজ করলো ওইটা দেখলাম। এরপরে দেখলাম কিছু রেভিনিউ সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট কিটা। এই পার্মানেন্ট সেটেলমেন্টের কোয়েশ্চেন ডাইরেক্টলি টিপিএসসি তে এজ এ ব্রড কোয়েশ্চেন আইছে, ঠিক আছে, এজ এ ব্রড কোয়েশ্চেন শর্ট নোট না কিরকম একটা আইছে, তোমরা দেখো। আমি মোস্ট প্রবাবলি 2021 21 এর কোয়েশ্চেন আইছে, এটা দেখো। তো এই যে তিনটা জমিনদারি সিস্টেম আছে, বা এই যে সরি নট জমিনদারি, এই যে তিনটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম আছে, এটা নিজে বাড়িতে গিয়া শর্ট নোট বানায় সবাই, আমারে দেখাইতে লাগতো না, নিজের থেকে ইয়ে করো। অনেক নেটে অনেক সোর্সেস আছে, অনেক ভালো ভালো বুকস আছে, একটু পড়া রিসার্চ করে দিও। যদি সমস্যা হয় কইও, আমি প্রোভাইড করে দিব, বাট আমি অ্যাডভাইস করব নিজে এই শর্ট নোটটি বানাও, তাহলে সেই সূত্রে যখন পড়া হইব জিনিসটা মনে থাকবে। প্রথমে গেলাম আমরা পার্মানেন্ট সেটেলমেন্টে, যেখানে প্রেজেন্ট থেকে জমিনদারের নেয় ট্যাক্স, জমিনদার থেকে আয়ে ব্রিটিশাররা। নেক্সট আমরা কি দেখলাম, নেক্সটে দেখলাম আমরা রৈয়তবাড়ি সিস্টেম, যেখানে জমিনদারের পুরা মানে ক্লাস্টারেই অমিট করে দেওয়া হয়েছে, ব্রিটিশাররা একদম ডিরেক্টলি ফার্মার থেকেই ট্যাক্সটা কালেক্ট করে নিছে। এটা হচ্ছে রৈয়তবাড়ি সিস্টেম। এটা কোনখানে আসলো, রৈয়তবাড়ি সিস্টেম গেছে নিচে মাদ্রাস আর বম্বে প্রেসিডেন্সি এই এরিয়াতে। নেক্সট হয়েছে কিটা, নেক্সট হয়েছে মাহালবাড়ি সিস্টেম। এটা কোন এরিয়াতে হয়েছে, মোস্টলি পাঞ্জাব ইউপি এরিয়াতে এই মাহালবাড়ি সিস্টেমটার প্রিভ্যালেন্স আসলো। এইখানে কি হয়েছে যে পুরা ফার্মার, পুরা ভিলেজের ফার্মাররা যারা ওয়ান ইউনিট বা মাহাল হিসেবে কনসিডার করা হয়, তারা যে হেডম্যান বা লম্বারদার, তারা থেকে এগ্রিমেন্ট করে তারা থেকে ট্যাক্স কালেক্ট করতেছে ব্রিটিশাররা। এটা আমরা দেখলাম কি কি কারণ, কি কি ফেইলিয়ার, সবকিছু আছে। এইটুকু কারোর কোনো কোয়েশ্চেন আছে, এনিথিং জিজ্ঞাইতে পারো, না থাকলে একটা এক্সাম দিয়ে দাও। খাতা বন্ধ করো সবাই, বা লেখছই না, ভেরি গুড। সবাই একটু চেক করে নাও, ঠিক আছে, আমি কইতাছি। প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন, which of the following is not a land revenue system introduced during British rule? কোনটা? ইজাদবাড়ি, ঠিক আছে। আচ্ছা, ইজাদবাড়ি সিস্টেমটা কিটা একটু দেখি। এখানে কি হইতো, ধরো ব্রিটিশাররা একটা ল্যান্ড আছে, ঠিক আছে, ধরো এই জমিটা আছে, তো এইটার মালিকানা হক বা জমিনদারি কারে দিব, তো ওইটার লেগে তারা একটা অকশন টাইপ করতো। ধরো এ বি সি তিনজন মানুষ এই পিডি এই জমিনদার লেগা বা এই জমি মানে এই এরিয়ার জমিনদারির লেগা তারা অকশন করতেছে। তো এ কইছে আমি আপনারে ব্রিটিশাররা, আমি আপনারে এই এরিয়াতে 20 টাকা রেভিনিউ দিতে পারবো বা ট্যাক্স দিব। বি কইছে আমি 25 টাকা দিব, আর সি কইছে আমি 28 টাকা দিব। তো এই কন্ট্রাক্টটা বা এই যে জমিনদারির যে রাইটটা তারা এই 28 কইছে সিরে সিরে দিয়ে দিব। এটাই হইছে মেইন জারিবাড়ি সিস্টেম, ঠিক আছে। এটা কোনো রেভিনিউ সিস্টেম না, এটা কিভাবে অ্যালোকেট করা হয় ওই সিস্টেম। নেক্সট, who established the permanent settlement agreement? এটা লর্ড কর্নওয়ালিস। অপশন বি, আনসার অপশন বি। নেক্সট কোয়েশ্চেন 3, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে? 1878। কেটা জানি করছিল, আনছিল কেটা, আর ইয়ে করছে, রিপিল করছে। ভেরি গুড। নেক্সট, ফার্স্ট সংস্কৃত কলেজ কে এস্টাবলিশ করছে? জনাথন ডানকান। কোনখানে? ভেরি গুড। নেক্সট, ওইটার সরি কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার হয়েছে অপশন সি, জনাথন ডানকান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, 1 লাখ টাকা যে অ্যালোকেট করে এটা কোন অ্যাক্টের আন্ডারে? অপশন এ, চার্টার অ্যাক্ট অফ 1813, 1813 চার্টার অ্যাক্ট। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, the biggest or main reason behind peasant movement in colonial India? হ্যাঁ, আনসার হইছে বি, এক্সপ্লয়টেশন বাই মানি ল্যান্ডার্স। আরো অনেক কারণ আছে, বাট এই অপশনে যে যে কারণটি আছে এটার সবচেয়ে বেশি
মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে অপশন বি, বি ফর বল। নেক্সট কোয়েশ্চেন 7, সানসেট ল কোনটারে কওয়া হয়? এটার আনসার হইছে অপশন বি, বি। জমিদাররা যখন ওই ডেটে সানসেটের আগে রেভিনিউ দিতে পারে না তখন তার এরিয়াটা অকশন করে দেওয়া হয়, এটারই কওয়া হয় সানসেট ল। নেক্সট রৈয়তবাড়ি সিস্টেমে কোন স্টেটটা আসলো? রৈয়তবাড়ি সিস্টেমে মনে আসেনি? আনসার কি এটা? এই জায়গাটা আবার দেখো, রৈয়তবাড়ি সিস্টেম বোম্বে মাদ্রাস এরিয়াতে এটা প্রথম আসলো। আনসার হইছে বি, মাদ্রাস এন্ড বোম্বে। নেক্সট, which of the following is not a peasant movement in India? Very good, Vaikom Satyagraha, option D, ঠিক আছে, Vaikom Satyagraha। নেক্সট, এটা আমি পড়াইছি না, জাস্ট আমি দিছি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, 1767 এ রেভিনিউ কালেকশন মানে ব্যাটল অফ বক্সারের পরে রেভিনিউ কালেকশন কতটুকু বাড়ছে? আনসার ইজ 80%, 80%। 80% রেভিনিউ কালেকশন বাড়ছে দেন মুঘল এরা। কোয়েশ্চেন নাম্বার 11, mahal, in mahalwari system what does mahal refer to? আনসার কত? a village or a state as a revenue unit, option B, okay, option B। next, during the peasant movement in colonial India which cash crop expanded rapidly? ইন্ডিগো। বাকি তো একটাও ক্যাশ ক্রপ না, এটা একটা মানে অপশন এলিমিনেশন করেও করতে পারবা। নেক্সট, 3 লেয়ার বা 3 টায়ার থিওরি অফ এডুকেশন কোন কার পলিসি আসলো? নো, পোস্ট ডিসপ্যাচ। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ কেরে এস্টাবলিশ করা হয়েছিল? না, উডস। এ, সিভিল সার্ভেন্টরে ট্রেন করার লেগা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড কাস্টমে। ওকে, এটার কিতা কয়, এটা কেড়ে জানি বন্ধ হয়ে গেছিল গা, মনে আছে নি কার? হুম হুম হুম। নিজের মানুষ পাঠাতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 মানে নেপোটিজম আর কি, নেপোটিজমের লেগা যে নিজের বাইগনা চাচার ছেলে মামার ছেলে এটারে পাঠাইতো, ওইটা যাতে না পায়লা এর লেগা, না বুঝালা ওই লেগা এই কলেজটা বন্ধ হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, আন্ডার পার্মানেন্ট সেটেলমেন্ট কদ্দুরা অংশ জমিনদাররে দেওয়া হইতো? 1/11। আর 10/11 মানে 11/10 পাইতো কারা? ব্রিটিশরা। ওকে, আর 1/11 পার্ট পাইতো জমিনদাররা নিজে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, ইন মাহালবাড়ি সিস্টেম কোন রিজনে মানে প্রিভেইল করছে, কোন এরিয়াতে মাহালবাড়ি সিস্টেমটা মেইনলি আসছে? এই উপরে দেখবা পাঞ্জাব ইউপি ওই এরিয়াটাতে, অপশন সি, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সেস, পাঞ্জাব আর সেন্ট্রাল ইন্ডিয়ার কিছু পার্ট। নেক্সট, রৈয়তবাড়ি সিস্টেম কে ইন্ট্রোডিউস করছিল? মুন্ডনি, শিওরনি। আর মেকেনজি কিতা করছে? ভেরি গুড। কর্নওয়ালিস কিতা করছে? ভেরি গুড। নেক্সট, one of the biggest peasant movements before 1857 কিতা আসলো? বি। কারা কারা বি লেখছো, কারা কারা অপশন দিছো না, মানে দিছোই না? ওকে, এটা এটা কিন্তু অপশন এলিমিনেট কইরা তোমরা এক্সামে দিতে পারো, কারণ দেখো 100% যা পড়ছো ওইটার থেকে আইবো কোনো সময় ফিক্স থাকে না, কিন্তু এটা আমরা কমন সেন্স তো লাগাইতে পারি। আমরা নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট এটা আমরা শুনছি না ছোটবেলাতে, কত পপুলার এটা। তো এখানে বাকি যেসব কাল্টিভেশন আছে এটার মধ্যে ইন্ডিগো কাল্টিভেশনই যদি কেউ প্রিপেয়ারও না করে সেও জানে যে একটা নীল বিদ্রোহ, নীল চাষিরা বিদ্রোহ করছে বা ইন্ডিগো রিভোল্ট হয়েছে, এটার ব্যাপারে তারাও জানে। তো এটা একটা কমন সেন্সের ইয়েতেও তোমরা দিতে পারো। ওকে, নেক্সট, হু গট দ্য ল্যান্ড ইনহেরিটেন্স ইন দ্য ডিউরিং দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট, মানে জমির মালিকানা অধিকার কেডা পাইছে? জামিনদার। আর পেজেন্ট জানে কোন সিস্টেমে পাইছে? রাইয়াতবাড়ি। ভেরি গুড। জামিনদাররা পাইছে পার্মানেন্ট সেটেলমেন্টে আর পেজেন্টরা পাইছে রাইয়াতবাড়ি সিস্টেম। নেক্সট, আফটার ব্যাটল অফ বক্সার কোন প্রভিন্সেসটা ব্রিটিশের আন্ডারে গেছে গা? বেঙ্গল। আর কি তাকে জানি আসলো?
বেঙ্গল আর বাংলা তো একই। বেঙ্গল বাঙ্গাল বিহার না, বেঙ্গল বিহার উড়িষ্যা। ভেরি গুড। এখন সবাই একটু দিয়া দাও তো, কে কত পাইছো। ও ক্যালকুলেট করছো? কেডা এটা 20 পাইছে? ভেরি গুড। প্রান্তিক কে? ভেরি গুড, নাইস। আচ্ছা, ক্যালকুলেট করে একটু দিয়া দাও। ক্যালকুলেশনে এতক্ষণ লাগে, শেষ। অ্যাপটিটিউড রিজনিং তো অবস্থা খারাপ হয়ে যাবো গা। চলো চলো, জলদি জলদি জলদি। সবাই দিছো? ওকে। সৌরদীপ কে? সৌরদীপ। পূজা, বেটার হইব, পইরাইবা। ঠিক আছে, এটা আবার পইরাইবা, বা নেক্সট নেক্সট ক্লাস আরো বেটার হইব। প্রান্তিক, ভেরি গুড, কন্টিনিউ যেন থাকে। ববিতা, আর একটু বেটার এক্সপেক্ট করছি। দীপরাজ, ভালো, বাট বেটার হইব। কাব্বির, গুড, বাট বেটার হইব। টুম্পা, টুম্পা, ভেরি গুড, নাইস। এই দেখছি না লেগা যদি একটা সিট জায়গা তখন কিন্তু কানবা। নেক্সট 18, আরে কি তারপর মৃণাল 18, ভেরি গুড। সন্দীপ, সন্দীপ, দুই সন্দীপ আছে, আরে ওকে। সন্দীপ কাপালি, সন্দীপ এ, সন্দীপ বি, আরো বেটার হইব। সন্দীপ বিশ্বাস, বেটার হইব। তৃষ্ণা, ও তৃষা, সরি, তৃষা সুলতানা, ভেরি গুড, বাট 20 নেক্সট আমরা টার্গেট। স্নিগ্ধা, আর একটু বেটার হলো। নেক্সট নেক্সট। সৌরদীপ, বেটার হলো, অ্যাটলিস্ট 20। সবাই নেক্সট এক্সামে যেন 20 পাই, আমরা এটা টার্গেট করব। আজকের ক্লাসে কোনো যদি প্রবলেম থাকে বা কেউ যদি কোনো কোয়েশ্চেন এখন মাথা তাইতেছে না, আবার পড়লে পরে মাথা তাইবো, এমন হইলেও আমারে জানাইও, নেক্সট ক্লাসে কোনো সমস্যা। ওকে, চলো, থ্যাংক ইউ।